আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে 12 তারিখের ভোটে মাঠের বাইরে রাখা হয়েছে আওয়ামী লীগকে। তবে দলটি ভোটের যুদ্ধে না থেকেও যে বড় প্রাসঙ্গিক সে খবর প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। দেশটির 300 আসনের বেশিরভাগই জয় পরাজয়ের বড় ফ্যাক্টর এখন আওয়ামী লীগের ভোট ব্যাংক। সে কারণে দলটির সমর্থকদের ভোট নিজেদের বাক্সে টানতে দুই প্রধান প্রতিপক্ষ বিএনপি ও জামাতে ইসলামী যে কৌশল নিয়েছে তা দেখে দাদা ঠাকুরের গানের কথাই মনে পড়ে যেতে পারে। শরৎচন্দ্র পণ্ডিতের সেই গানের লাইন, আমি ভোটেরও লাগিয়া ভিখারি সাজেনু ফিরিনুগো দাঁড়ে দাঁড়ে। তবে বিএনপি ও জামাতের জন্য দুঃসংবাদ দিচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সবশেষ বৈঠকের সিদ্ধান্ত। দলটির সূত্রে জানা গেছে 9 ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম কমিটির বৈঠকে বাংলাদেশের 12 ফেব্রুয়ারি ভোটকে ঘিরে 3টি সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তগুলো দলটির নেতারা দেশে থাকা নিজ নিজ এলাকার নেতাকর্মীদের পাঠিয়ে দিচ্ছেন। সূত্রগুলো বলছে, এসব সিদ্ধান্ত হওয়ার সত্ত্বেও বিভিন্ন আসনের প্রার্থীরা আওয়ামী লীগের ভোটের জন্য নিজ নিজ এলাকার নেতাদের সাথে যোগাযোগ করছেন। দেশের বাইরে থাকা নেতারা নিজ নিজ এলাকার প্রার্থীদের আশ্বাস দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে সরকার একাধিক সূত্র বলছে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলার আসনে কেন্দ্রে ভোটারদের খুঁজে না পাওয়া যেতে পারে। তবে এমন আশঙ্কায় সরকার একদিকে চিন্তিত হলেও অন্যদিকে সরকার একটি পক্ষ তাতে খুশিও হচ্ছে। ছলে বলে কৌশলে হ্যাঁ ভোটকে জেতাতে সরকারের যে পক্ষটি মাঠে নেমেছে তাদের কাছে আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে কম গেলে স্বস্তির বিষয়। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশে 12 ফেব্রুয়ারি ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার চেয়ে দেশটির নির্বাচন কমিশন ব্যস্ত ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া যাবে কিনা তা নিয়ে। দিনের শুরুতে নির্বাচন কমিশনের উদ্ভট সিদ্ধান্তে সামাজিক মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় ব্যাপক হইচই পড়ে যায়। নির্বাচন কমিশন হঠাৎ জানায় ভোট কেন্দ্রে কেউই মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না ও ব্যবহার করতে পারবে না। কমিশনের এমন সিদ্ধান্তে প্রথমে সাংবাদিক ও পরে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তীব্র আপত্তি আসে। শেষমেশ নির্বাচন কমিশন জানিয়েছে, সাংবাদিক কেন, ভোটার প্রার্থী সবাই ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যেতে পারবে, তবে গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের চেয়ে ভোট যুদ্ধে নামা প্রার্থীদের শেষ মুহূর্তে বেশি মাথা ব্যথা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। যেমন ধরুন হবিগঞ্জ 1 আসনের কথা। এই আসনে এবার বিএনপি প্রার্থী হয়েছে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। আওয়ামী লীগের শত্রু হিসেবে পরিচিত রেজা কিবরিয়ার কাছে এখন আওয়ামী লীগের ভোটাররাই সবচেয়ে বেশি প্রিয়। নবীগঞ্জের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, আওয়ামী লীগ ভোটে না থাকলেও তাদের সমর্থকদের কাছে টানতে চেষ্টা করছেন বিএনপি ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দুই পক্ষই। তাদের ভাষ্য, হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের ভোটাররা যে প্রার্থীকে বেশি ভোট দেবে দেখা যাবে সেই প্রার্থী এগিয়ে থাকবেন। আবার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এই দুই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 5 সংসদীয় আসন। আওয়ামী লীগের দুর্গ বলে পরিচিত এই আসনটিতে নিজেদের অবস্থান শক্ত করতে দলটির সমর্থকদের ভোট নিশ্চিত করতে চায় বিএনপি, জামাত ইসলামী ও এবি পার্টির প্রার্থীরা। এমন চিত্র দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ আসনে। এমনকি প্রার্থীরা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন। মাদারীপুর 1 আসনের প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বিএনপির জন্য ভোট চেয়েছে। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নুরি আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোতে হাজির হয়ে বিএনপি প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। আবার বাংলাদেশে এমন কিছু আসন আছে যেখানে সংখ্যালঘুদের ভোট বেশি, যেমন যশোর 4 অভয়নগর বাঘারপাড়া সদরের বসুন্ধিয়া ইউনিয়ন আসনটির কথা বলা যায়। এই আসনের সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৭১,০০০। তারা আওয়ামী লীগের ভোট ব্যাংক বলে প্রচার আছে। তাদের ভোটই নির্ধারিত হবে প্রার্থীর জয় পরাজয়। জামাত ও বিএনপির প্রার্থীরা এই আসনে ভোটারদের কাছে যাওয়ার চেয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বকে ম্যানেজ করাটাই বেশি বুদ্ধিমানের কাজ বলে মনে করছে। আবার সংখ্যালঘু ভোটার বেশি এমন আসনগুলোতে ভোটারদের উপর চাপও আছে।
নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে তাদেরকে ভোট কেন্দ্রে যেতেই হবে। দেশের এমন আসনগুলোতে আওয়ামী লীগের ভোটাররা কি করবে তাও নানা আলোচনায় উঠে এসেছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ভোটের দিন মানে 12ই ফেব্রুয়ারি আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা কি করবে সে বিষয়ে কলকাতায় দলটির প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয় 9ই ফেব্রুয়ারি সন্ধ্যায়। বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী, মায়া ও জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন। তার আগে নেতারা দিল্লিতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন। বৈঠকে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমটি হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যাবে না, অর্থাৎ নো ভোট কর্মসূচি সফল করার নির্দেশ দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হলো কোনো কারণে, বিশেষ করে নির্যাতন ও নিপীড়ন থেকে বাঁচার জন্য যদি ভোট কেন্দ্রে যেতে হয় তাহলে গণভোটের ব্যালটে না ভোট দেয়া। তৃতীয়টি হলো সংসদ নির্বাচনের ব্যালটে ভোট এমন ভাবে দেয়া যাতে সেটি বাতিল হয়ে যায়। তবে দলটির পক্ষ থেকে স্থানীয় পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবেই যেন স্বাধীনতা বিরোধী কোনো শক্তিকে ভোট দেয়া না হয়। দলীয় এই সিদ্ধান্ত স্থানীয় নেতাকর্মীদের কাছে পাঠাচ্ছেন দলটির নেতারা। দর্শক, ভোট বর্জনের ডাক আওয়ামী লীগ তফসিল ঘোষণার পর থেকে দিয়েছে। আওয়ামী লীগের এমন সিদ্ধান্তে দুই প্রধান দলের প্রার্থীরা যেমন চিন্তিত, তেমনি ভাবনায় পড়েছে সরকার একটি পক্ষ। প্রশ্ন হলো, সবার নজরে কেন আওয়ামী লীগ ভোটাররা? সেই প্রশ্নের উত্তর রয়েছে দলটির প্রাপ্ত ভোটের ইতিহাসে। শেখ হাসিনার আমলে হওয়া গত 3টি ভোটে তো বটেই, বাংলাদেশের সবকটি ভোট নিয়ে হেরো পক্ষের হাজারো নালিশ রয়েছে। 2001-এর 1 অক্টোবর বাংলাদেশের 8ম জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দল 300টি আসনের মধ্যে মাত্র 62টি আসন পেয়েছিল, কিন্তু ভোট পেয়েছিল 40.13%। মাত্র 1% বেশি ভোট পেয়ে এবং সেই সময় শরিক জামাতের ভোটের জোরে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পায় খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট। নির্বাচন পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগ মাঠে না থাকায় এই বিপুল পরিমাণ ভোটকে সুইং ভোট হিসেবে ধরা হবে। প্রতি নির্বাচনে এই সুইং ভোট থাকে 2 থেকে 7%। পর্যবেক্ষকরা মনে করেন বাংলাদেশে এবার প্রায় 40% ভোট সুইং ভোট হয়ে যেতে পারে শুধু আওয়ামী লীগের ভোট ব্যাংকের জন্য। এই ভোটকে পকেটে টানতে স্বাভাবিকভাবেই কোমর বেঁধে নেমেছে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে এমন সব পক্ষ। একাধিক জনমত জরিপেও এই তথ্য উঠে এসেছে। একটি জরিপে বলা হয়েছে আওয়ামী লীগের 48% ভোটার এবার বিএনপিকে ভোট দেবেন। আনকভারিং পাবলিক পালস ফাইন্ডিং ফ্রম এ ন্যাশন ওয়াইড সার্ভে শীর্ষক মতামত সমীক্ষা রিপোর্টে এই চিত্র পাওয়া গিয়েছে। কিন্তু এই ভোটাররা যদি ভোট দিতে না যায় তাহলে ভোট কাস্টিং এর হারে ব্যাপক ধস। সরকার একাধিক গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর এমনকি বরিশাল ও রংপুরের বেশ কয়েকটি আসনে কাস্টিং ভোটের হার দেখে লজ্জা পেতে হতে পারে। যদি নির্বাচনে চাপ প্রয়োগ করা না হয় এবং কোনো ধরনের কারচুপি না হয় তাহলে এসব জেলার আসনে ভোটের হার কমে যাবে। তবে সরকারের যে পক্ষটি যে কোনো মূল্যে গণভোটে হ্যাকে জয়যুক্ত করতে চায় তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে। সরকারের ধারণা, আওয়ামী লীগের ভোটাররা কেন্দ্রে গেলে ভোটার হার বেড়ে যাবে, সেক্ষেত্রে বিপদ হবে জুলাই সনদের। তখন না ভোটকে ঠেকাতে সরকারকে অতীতের মতোই কারচুপির আশ্রয় নিতে হতে পারে। সরকার একটি সংস্থা রিপোর্টে বলা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে গেলে সংসদীয় নির্বাচনের ব্যালটে বাতিল ভোটের সংখ্যা অনেক বেশি হতে পারে। সেটি হলে প্রথমবারের মতো বাতিল ভোটের সংখ্যা একটি রেকর্ড করতে পারে, যেটি হয়তো অধ্যাপক ইউনূসের ঐতিহাসিক নির্বাচনকে নতুন মাত্রা দিবে। এখন দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাসবান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ রাজনীতি এবং নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকার ডিপ স্টেটের মতামত এবং তাদের দৃষ্টিভঙ্গি যে
একেবারে পাল্টে গেছে। 2024-এর জুলাই আগস্ট থেকে এখন এসে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে তার এক সুস্পষ্ট প্রমাণ হাজির করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একেবারে খাস বান্দা যে সুশীল সমাজের প্রতিনিধিরা আছেন, তারা একজোট হয়ে একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের ভয়ের পরিবেশ, তাদের ওপর অত্যাচার নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং এমন একটা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে একদিকে যেমন সংখ্যালঘু সম্প্রদায় সহ বিভিন্ন জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তেমনি যে ভিন্ন মতের রাজনৈতিক শক্তিকেও অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, এমন নির্বাচন অনুষ্ঠিত হলে বাংলাদেশে কিচ্ছুতেই স্থিতিশীলতা আসবে না, এ কথা এতদিনে তারা মুখ ফুটে বলতে জোট বেঁধেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, তৃতীয় মাত্রার জিল্লুর রহমান, এরা সব একত্র হয়ে এমন জরিপ প্রকাশ করেছেন, আবার নিজ নিজ সংগঠন থেকেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এক রকমের রব তোলা শুরু করেছেন। মানে এই ব্যক্তিরা বাংলাদেশের এমন মার্কিন যুক্তরাষ্ট্রের খাস বান্দা যে আমরা জানি যে এরাই আমাদের বুঝিয়েছেন, মানে জিল্লুর রহমান তো এদের চেয়ে বেশ জুনিয়র, মানে এই বদিউল আলম মজুমদার, দেবপ্রিয় ভট্টাচার্য, মতিউর রহমান, মাহফুজ আনামরা মিলে 90 দশকের শেষ থেকে আমাদের বোঝানো শুরু করেছেন যে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধি হচ্ছেন তারাই যারা যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশের টাকা নিয়ে বিভিন্ন দোকান পরিচালনা করেন। মানে এদের সকলের নানা রকম এনজিও আছে এবং এরাই সুশীল সমাজের প্রতিনিধি, এরাই রাজনীতিটা ভালো বোঝেন, এরাই সংস্কার বোঝেন, এরাই গণতন্ত্র বোঝেন, এদেরই সবচেয়ে মাখামাখি থাকে বাংলাদেশের সকল দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে এবং এরাই সর্বদা কোন সরকার ক্ষমতায় থাকবে, কোন সরকার থাকবে না, এসব বিষয়গুলো মানে একরকমের কলকাঠি নাড়তে সবচেয়ে বেশি উদ্যোগী থাকবেন। তো এহেন দেবপ্রিয় ভট্টাচার্য আর বদিউল আলম মজুমদার দুজনই ইউনূসের খাস লোক। এই 17-18 মাস ধরে একেবারে চুপচাপ ছিলেন তারা, কোনো কথা নাই, মানে কোনো কথা নাই মানে তাদের কথা হচ্ছে বদিউল আলম মজুমদার তো মহা ব্যস্ত ছিলেন আলী রিয়াজের দরবারে সংবিধান সংস্কার করতে, জুলাই সনদ প্রণয়নে। সে সময় নানা রকম ভিডিও বেরিয়ে এসেছে যে তিনি নানাজনকেই, বিএনপির সালাউদ্দিন আহমেদ সহ নানাজনকে ধমকাচ্ছেন যে উনার কাছে একেবারে খাস জায়গা থেকে খবর আছে কে কি করেছেন, কাজেই তারা যাতে মানে তার যে প্রস্তাবিত বা তার আমেরিকা থেকে প্রেসক্রিপশন আনা যেসব সংস্কার প্রস্তাব রাজনৈতিক নেতারা যাতে মানে সেসব মেনে নেন। আর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি তো সেই সংখ্যার জনক যে বাংলাদেশে নাকি 28 উপায়ে দুর্নীতি করে 15 বছরে $234 বিলিয়ন অবৈধভাবে পাচার করে ফেলেছেন শেখ হাসিনা সরকার। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগের তরফে বহুবার এই প্রশ্ন তোলা হলেও বা বাংলাদেশের মানে নানা ভেতরেও নানা জনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত প্রশ্ন তুলেছেন বটে যে বাংলাদেশের ইকোনমির সাইজটা তেমন কিনা যে $234 বিলিয়ন 15 বছরে পাচার করে দিয়েও পদ্মা সেতু, ফ্লাইওভার থেকে শুরু করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা গেল। কিন্তু মানে দেবপ্রিয়দের ব্যাপারটা হচ্ছে যখন যেরকম সেরকম একটা শিরোনাম ছেড়ে দিলেই হলো। খুবই সিগনিফিকেন্ট সে কারণে যে জিল্লুর রহমান, তৃতীয় মাত্রা খ্যাত সাংবাদিক, তিনিও তো দোকান খুলেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ নামে এবং তিনি নিজেই সর্বত্র বলেন এবং পিটার হাসের ভীষণ ঘনিষ্ঠ ছিলেন শেখ হাসিনার শেষ আমলে এবং তিনি নিজেই বলেন তার মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশিদের সাথে পেশাগত কারণে ব্যাপক ইন্টারাকশন আছে, ব্যাপক যোগাযোগ আছে এবং এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ দোকান খোলার পর তিনি বাংলাদেশে এই সুশীল সমাজের ভেতরে একটা বড় ধরনের এন্ট্রি পেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হচ্ছেন। এই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর মঞ্চে জিল্লুর রহমান এই দেবপ্রিয় বদিউলকে একত্র করেছিলেন এবং তারা মিলে এই ঘোষণা দিয়েছেন যে এই নির্বাচনের সময় নাকি বাংলাদেশের 50% সংখ্যালঘুই অনিরাপদ বোধ করছে। তো ভাবেন যে নির্বাচনের সময় বাংলাদেশের 50% সংখ্যালঘু মানুষ অনিরাপদ বোধ করবেন ভোটের সময়, এরকম একটা জরিপ তারা মাত্র এই ভোটের 3 দিন আগে উপস্থাপন করলেন।
অথচ 18 মাস ধরে সংখ্যালঘু নির্যাতন নিয়ে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই। বুঝতেই পারেন এসব দোকান জরিপ করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে। কাজেই এখন তারা জানে মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে ট্রাম্প প্রশাসন আসবার পরে, বিশেষভাবে এই নিয়ে তো অনেক আলোচনা করেছি যে ট্রাম্প প্রশাসন আসবার ভাবে তারপরে তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে উঠেছে যে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাইডেন সরকারের যেখানে একটা বড় ধরনের উস্কানি ছিল সেটা ঘটিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের মধ্যপন্থী ধর্মনিরপেক্ষ সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিটাকে রাজনীতি থেকে ছুড়ে ফেলা হয়েছে। এবং বাংলাদেশে যে কথা ভারতের সংবাদ মাধ্যমকে 2025-এর ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড স্পষ্টত বলেছেন যে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশে ইসলামপন্থীদের উত্থানের মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে এবং ট্রাম্প প্রশাসন খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা যে কোনোভাবে বন্ধ করবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এবং ভারত নিশ্চিতভাবেই তারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, এ ধরনের একটা ভয়ের পরিবেশ সৃষ্টি, মবের সংস্কৃতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল। ট্রাম্প তো সেই নির্বাচনের আগে 2024-এও এক্স হ্যান্ডেলে স্ট্যাটাস দিয়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু বাংলাদেশের এই সুশীল সমাজের মার্কিন ঘনিষ্ঠ প্রতিনিধিরা কিন্তু তখনই আওয়াজ তোলা শুরু করলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনে বড় ধরনের বদল এসেছে এবং ট্রাম্প প্রশাসন বাংলাদেশে খিলাফতের এই প্রতিষ্ঠার চেষ্টা নিয়ে উদ্বিগ্ন এবং তারা এই দোকানগুলোকে আবারও টাকা দিতে শুরু করেছে, অর্থায়ন করতে শুরু করেছে যে বাংলাদেশে এ ধরনের একটা ইসলামপন্থী শক্তির উত্থান হলে রাজনৈতিক স্থিতিশীলতা, আঞ্চলিক স্থিতিশীলতা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভারত ট্রাম্প প্রশাসন এই অঞ্চলের ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শক হিসেবে মনে করে এবং ভারত বারবার মার্কিন প্রশাসনকে সে কথা বলছে। এখন দেখেন বাংলাদেশের হিন্দু ব্রাহ্মণ সুশীল সমাজের প্রতিনিধি দেবপ্রিয় ভট্টাচার্য জিল্লুর রহমানের দোকান সিজিএস যখন জরিপ করে ঘোষণা দিচ্ছে যে নির্বাচনের সময় 50% সংখ্যালঘুই নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন এতদিন পর দেবপ্রিয় ভট্টাচার্য মুখ খুলেছেন। তিনি বলেছেন যে এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতনের যত ঘটনা এই 17-18 মাসে বেরিয়ে এসেছে, আর ইউনূস সরকার যে এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলছে সে কথা কোনোভাবেই মানা যায় না। কারণ তিনি এতদিনে তার বুদ্ধি খুলেছে। তিনি বলছেন যে নারীর উপর যখন সহিংসতা হয় তখন কি আমরা বলি এটা জমি জমার বিরোধ, নারী দুর্বল বলেই তার উপর হামলা হয়। তেমনি হিন্দু সম্প্রদায়ের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে 645টা আক্রমণ হয়েছে তা হতে পেরেছে কারণ তারা দুর্বল জনগোষ্ঠী। দেখেন মাথার বুদ্ধি একদম খুলে গেছে। এবং দেবপ্রিয় ভট্টাচার্য শুধু যে জিল্লুরের দোকানে এসে সংখ্যালঘুদের পক্ষে কথা বলছেন তাই নয়, মানে যেটা নাকি আওয়ামী লীগের বয়ান, ভারতের বয়ান বলে বাংলাদেশে ইউনূস সরকার, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি, তরুণ নেতারা প্রচার করছেন এবং এই সুশীল সমাজের প্রতিনিধি দল এতদিন পর্যন্ত হুক্কা হুয়া রবে বলে আসছিলেন যে ঠিক কথা ঠিক কথা, এ ভারতীয় বয়ানে আওয়ামী বয়ান। এখন একদম বুদ্ধি খুলে গেছে দেবপ্রিয় ভট্টাচার্যের। ওদিকে বদিউল আলম মজুমদার আরো লোক হাসানোর মতো কাজ করেছেন। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মনোভাব যে কিভাবে পাল্টেছে, তারা যে এদের দিয়েই এখন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আবার আনিয়ে ছাড়বেন, আর না আনলে পরে এদের আর ফান্ডিং আসবে না, এদের আর তহবিল আসবে না, এটা যে এই সুশীল সমাজের প্রতিনিধিরা কিভাবে বুঝেছেন তার প্রমাণ বদিউল আলম মজুমদার। মানে যিনি গত হাসিনার 15টা বছর শুধু যুক্তরাষ্ট্রের দূতাবাসে নানা রকম ঘেটু করেছেন, হ্যাঁ, নানা রকম সম্পর্ক রক্ষা করেছেন, এই নৈশভোজ ওই নৈশভোজ, নিজের বাড়িতে ষড়যন্ত্রের বৈঠক এসব করেছেন, আর কিভাবে হাসিনা সরকারকে নামাবেন সে পরিকল্পনায় ব্যস্ত ছিলেন সেই বদিউল আলম মজুমদার, যার মূল দোকানটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংগঠন হাঙ্গার প্রজেক্ট। এবং দেখেন যে এই হাঙ্গার প্রজেক্টের তিনি দশকের পর দশক ধরে বাংলাদেশে প্রধান পদে দায়িত্ব পালন করছেন। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা না শুনলে তার চাকরি, প্রজেক্ট
প্রকল্প, দোকান সব যাবে, সেই বদিউল আলম মজুমদার এই মঞ্চে হাত তুলে বলেছেন, আমাকে সরকারের অংশ ভাববেন না, আমি ইউনূস সরকারের ঠিক ততটুকু অংশ ছিলাম যতটুকু অংশ দেবপ্রিয় ছিল, কারণ দেবপ্রিয় শ্বেতপত্র প্রণয়ন করে দিয়েছে ইউনূস সরকারের জন্য, আর আমি আমার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংবিধান সংস্কার করেছি, কিন্তু তার মানে আমাকে কিছুতেই ইউনূস সরকারের অংশ হিসাবে ঘোষণা করা যাবে না। দেবপ্রিয় ভট্টাচার্যের দোকান সিপিডি থেকে তারা কিন্তু স্পষ্ট করে আওয়ামী লীগকে এখন ডাকছেন। সিপিডি আলাদা করে সংবাদ সম্মেলন করেছে এবং আলাদা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছে 7 তারিখে যে আওয়ামী লীগকে বাদ দিলে 12 ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। ভাবেন, দেবপ্রিয়র দোকান 2025-এর মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কার্যক্রম, তখন থেকে এখন পর্যন্ত মুখ দিয়ে তাদের আওয়াজ বের হয় না। এই দিনে মানে মাসের পর মাস ধরে আমরা জানি আওয়ামী লীগের নৌকা ব্যালটে থাকবে না, নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। এখন সিপিডি মুখ খুলে বলছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না। সিপিডির মতে একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। খুবই তাৎপর্যপূর্ণ হচ্ছে জিল্লুর রহমানের দোকানের অনুষ্ঠানে গিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এই সরকারের দম ফুরিয়ে এসেছে ঠিক আছে, কিন্তু এই সরকার একটা মাত্র কাজ করে ইতিহাসে কোনো ভালো অবদান রেখে যেতে পারে, সেটা হচ্ছে তারা যদি সত্যিকার অর্থে নারী, সংখ্যালঘু এবং ভিন্ন রাজনৈতিক শক্তিকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটা নির্বাচন অনুষ্ঠান করতে পারে। এবং নির্বাচনের 3-4 দিন বাকি থাকতে ওই অনুষ্ঠানে দেবপ্রিয় এমনও কথা বলেছেন যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারার সম্ভাবনা এখনো আছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র শুধু আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরাতে চাইছে এবং ফেরাতে তাদের খাস বান্দা সুশীল সমাজের প্রতিনিধিদের সক্রিয় করে দিয়েছে, এই ইঙ্গিতে স্পষ্ট হচ্ছে না। এমন সন্দেহ করবার কারণ আছে যে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এই 3 দিন বাদের নির্বাচনটিও এখন পিছিয়ে দিয়ে নতুন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে, আর না হলে নির্বাচন হবে, স্থিতিশীলতা আসবে না, তারপর একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এই খাস বান্দারাই আসলে বাংলাদেশে সক্রিয় ভূমিকা রাখবেন। তারা সংখ্যালঘুদের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে আওয়াজ তুলবেন এবং তার মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ব্যাহত হবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আওয়ামী লীগ দুই তরফের জন্যে তা বড় ধরনের সুখবর বটে।